2019 সালের 17 নভেম্বর বিশ্বে প্রথম করোনা শনাক্ত হয়। আর আজ থেকে ঠিক 8 মাস আগে বাংলাদেশে প্রথম করোনা রোগী মারা যান। এবং এই 8 মাস ধরেই চলছে নিউজ 24-এর প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আজ এই অনুষ্ঠানের 400তম পর্ব। দর্শক, আমরা চাই না এই অনুষ্ঠান আর করতে, আমরা চাই বিশ্বের এই মহামারী দূর হয়ে যাক। করোনা ভাইরাস কিংবা কোনো ধরনের ভাইরাসকে নিয়েই আমরা কোনো ধরনের অনুষ্ঠান করতে চাই না, এবং আর কোনো অনুষ্ঠান যেন আমাদের করতে না হয় সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি সেই শুরু থেকে আপনাদেরকে এই যে করোনা ভাইরাস এটি সম্পর্কে জানাতে, সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে। এবং শুরু থেকে আমাদের সঙ্গে চিকিৎসকরা জড়িত ছিলেন, পুষ্টিবিদরা ছিলেন, তারাও সবসময় একদম শেষ খবরটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন আপনাদের সাথে। আর এই এক বছরে পুরো বিশ্বে আমরা যেটি দেখেছি, 5,61,17,594 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, আর মারা গিয়েছেন 13,46,750 জন। আর বাংলাদেশে যেটি দেখা গেছে যে 4,38,795 জন এর পর্যন্ত আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, আর মারা গিয়েছেন 6,275 জন। এরকম একটি পরিস্থিতিতে আমাদের এই 400তম পর্ব শুরু করতে যাচ্ছে। আমাদের সঙ্গে আজ যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, বারডেম হাসপাতালের ডেন্টাল বিভাগের সম্মানিত উপদেষ্টা। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, IEDCR। আমাদের সঙ্গে আছেন চৌধুরী তাসনিম হাসিন, প্রধান পুষ্টিবিদ, ইউনাইটেড হাসপাতাল। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার অরূপ রতন চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই, এই 8 মাস ধরে করোনা ভাইরাসকে নিয়ে বাংলাদেশ চলছে এবং 1 বছর ধরে পুরো বিশ্ব চলছে। পৃথিবীর মানুষ কি সচেতন হলো করোনা ভাইরাসকে নিয়ে, বা যেভাবে চলার কথা ছিল সেরকম কি চলছে বাংলাদেশের মানুষ? ধন্যবাদ। প্রথমেই আমি 400 পর্বের আজকের এই দিনে নিউজ 24 চ্যানেলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিকজ আমার জানা নেই আর কোনো চ্যানেল এত দীর্ঘ স্বাস্থ্য বিষয়ে একটি বিষয় নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এই করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করার স্বার্থে এইভাবে কাজ করে যাচ্ছে, এবং আমরাও সেটার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পেরে গর্ববোধ করছি। এবং যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ সারা বিশ্বই কিন্তু এই প্রশ্নটাই সবাইকে তাড়িত করে বেড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমরা তাকিয়ে আছি ভ্যাকসিনের দিকে, এবং আমরা তাকিয়ে আছি কিভাবে একটা সহজ পন্থায় এই মহামারীকে রোধ করা যায়। কিন্তু যতই আমরা বৈজ্ঞানিক গবেষণা দেখছি, বিজ্ঞান যতই আমাদেরকে চোখ উন্মোচিত করছে, ততই আমাদেরকে একটি কথাই বলে দিচ্ছে যে ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য বা দূরে থাকার জন্য বা সংক্রমিত না হওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম যে স্লোগান ছিল, আমাদের মাস্ক, আমাদের হাত ধোয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা, এর কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু দেশে দেশে কালে কালে আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে এখন পর্যন্ত সেই মাস্ক ব্যবহারের বিষয়টিও কিন্তু আমরা ঠিকভাবে মানছি না, যার জন্য সরকার বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত মাসেই কিন্তু এই মাস্কটা পরার ব্যাপারে একটি আইন প্রণয়ন করেছেন, এবং যার জন্য তার শাস্তিযোগ্য অপরাধ হিসাবে সেটা জারি করা হয়েছে। তারপরেও গতকাল থেকে এটা ক্যাবিনেট মিটিং আরো ডিসিশন হলো যে যারা মাস্ক পাবে না তাদের মোবাইল টিম এখন রাস্তায় থাকবে, তারা একদম তাৎক্ষণিকভাবে এটার জন্য পেনাল্টি যারা পড়বে না তাদের জন্য দেওয়া হবে। এবং সেটা ইতিমধ্যে আজকেও দেখলাম বেশ কয়েকটা জেলাতে সেটা কার্যকর হয়েছে। প্রথমে দেখলাম খুলনাতে, তারপরে দেখলাম এখন ঢাকা সহ বেশ কয়েকটি জেলাতে সেটা কার্যকর হয়েছে। তা আমরা আশা করব যে এই বিষয়টি আমাদের জনগণকে একটু চিন্তায় ফেলবে। কারণ বিষয়টা হচ্ছে কি, আজকে দেখেন গত 24শে অক্টোবর নমুনা টেস্ট হয়েছিল 10,998টি, এবং করোনা শনাক্ত হয়েছিল 1,094 জনের, এবং সর্বনিম্ন সংক্রমণ তখন ছিল 9.95। কিন্তু এই 3 সপ্তাহ যে আমরা পার করলাম, আজকে আমরা কথা বলছি, গতকাল করোনা শনাক্তের হার ছিল 13.80, অর্থাৎ 9 থেকে এটা লাফিয়ে কিন্তু 13.80% চলে আসছে।
এবং 15,990 জনের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছে 2,212, যেখানে তখন ছিল অক্টোবরে ছিল 1,094 জন, এখন 2,212 জনে চলে গেছে। মারা গেছেন গতকাল 39 জন। মানে লাফিয়ে লাফিয়ে কিন্তু এখন মৃত্যু বাড়ছে। সুতরাং করোনা সংক্রমণ বাড়লেও সতর্কতার আগ্রহ নেই মানুষের, এই জিনিসটা কিন্তু এখন সবচেয়ে বেশি। এবং গতকালের মৃত্যু সংখ্যা 39 জন, যা গত 58 দিনের মধ্যে ছিল সর্বোচ্চ। এবং একই সময় নতুন করে 2,212 জন শরীরের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত 76 দিনের মধ্যে সবচেয়ে বেশি ছিল। সুতরাং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল আমাদের 80.81% এবং মৃত্যু হার ছিল 1.43%। সুতরাং এই যে লাফিয়ে বাড়ছে এবং শীতে এটা বাড়বে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, বিজ্ঞানীরা বলেছিলেন, চিকিৎসকরা বলেছিলেন, এবং এটা কিন্তু আমাদেরকে একটা অ্যালার্মিং ছিল যে আমাদের দ্বিতীয় ওয়েভ, যেটা সেকেন্ড ওয়েভ যেটা আসার কথা, সেটার একটা মানে নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তার মানে আমরা হয়তো বা মানে শীতে যে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা বারবারই করা হচ্ছিল, সেই দ্বিতীয় ঢেউয়ের দিকে যেতে পারে, এই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে চৌধুরী তাসনিম হাসিন। আসলে 8 মাস আগে যদি বলি যে কি খেতে হবে, কি খাওয়া যাবে না, কোনটা বেশি খাওয়া যাবে, কোনটা কম খেতে হবে, এসব বিষয়ে হয় আমরা জানতাম না, অথবা জানতাম কিন্তু মানতাম না। এই 8 মাসে বাংলাদেশের মানুষ নতুন কিছু কি শিখলো তাদের খাদ্যাভ্যাস বা জীবন আচরণের পরিবর্তনের ক্ষেত্রে? চৌধুরী তাসনিম হাসিন। আচ্ছা, আমরা চৌধুরী তাসনিম হাসিনের কথা শুনতে পাচ্ছি না। ডাক্তার এস এম আলমগীর, আপনি যদি বলতেন, মানে 8 মাস আমাদেরকে কি কিছু শেখালো, আমাদের জীবন আচরণে কোনো ধরনের পরিবর্তনকে আনতে পারলো কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা একদম প্রথম থেকেই আমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, এবং সেটার জন্য আজকে আপনারা 400তম পর্ব পর্যন্ত করে ফেলেছেন। এবং সেটাতে আসলে মানুষকে সচেতন করার জন্যই তো সবাই মিলে কাজগুলো করছি। আমরা আজকাল সারা পৃথিবীতেই দেখি, শুধু আমরা বাংলাদেশের মানুষকে আসলে দোষারোপ করে লাভ নেই, এক ধরনের কোভিড পেটিংনেস শুরু হয়ে গেছে। সো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ পেটিং হচ্ছি কিন্তু ভাইরাস পেটিং হচ্ছে না। ভাইরাস সমানতালে একদম সেই ওখানে যেভাবে ছড়াচ্ছিল, বরঞ্চ আমরা ভাইরাসের এখনকার সিকোয়েন্স অ্যানালাইসিস করে যেটা দেখি, ভাইরাসের স্প্রেডিং ক্যাপাসিটি অর্থাৎ ট্রান্সমিশনের ক্যাপাবিলিটি বেড়ে গেছে। সেই তুলনায় যদিও সিভিয়ারিটি সেই আগের মতোই আছে, কিন্তু স্প্রেড করছে অনেক বেশি। সেই জন্যই এখনো যে প্রায় 6 কোটি মানুষ আক্রান্ত হয়ে গেছেন সারা পৃথিবীতে। আমরা বাংলাদেশে প্রথম থেকে যেটা চেষ্টা করছিলাম যে স্বাস্থ্যবিধি মানার জন্য যে বারবার যে আহ্বানগুলো আমরা করছিলাম, সেটারও এক পর্যায়ে এসে কিন্তু ঢাকা শহরের আমরা একটা সার্ভেতে আছে যে প্রায় 74% মানুষ মাস্ক ব্যবহার করতেন, কিন্তু সেটা কমে এখন 30%-এর নিচে চলে এসছে। এবং এটাই বাস্তবতা। এটা শুধু বাংলাদেশের মানুষকে বকাঝকা করে লাভ নেই, সারা পৃথিবীতেই মানুষ বিশাল সব আন্দোলন করছে মাস্ক না পরার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি মাস্ক পরলে আপনার আশেপাশের লোকজন নিরাপদ থাকবে, আপনার আশেপাশের মানুষ যদি মাস্ক পরে তাহলে আপনি নিরাপদ থাকবেন। আমরা বাংলাদেশের একটা তথ্য দিই, ঢাকা শহরে আমরা যে সার্ভেটা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে ঢাকা শহরে যে আমাদের পজিটিভ রোগী, তার মধ্যে 82% হলো লক্ষণবিহীন অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক। এখন এটা আমাদেরকে যে সতর্কতাটা দেয় যে আপনার আশেপাশে যেসব মানুষ চলাচল করছে, আপনি জানেন না তারা কি ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আমি নিজে ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিনা আমরা সেটা জানি না। সাধারণত লক্ষণ না প্রকাশ পেলে আমরা কেউ পরীক্ষা করতে চাই না। সো আমরা যারা লক্ষণ ছাড়াও ঘুরে বেড়াচ্ছি এবং আমরা যেহেতু কেউ জানি না, সেই জন্য আসলে সবার মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আইন প্রয়োগ করেও দেখা গেছে যে এটা সহজ না। বাংলাদেশ সরকারেও বিশেষ করে দ্বিতীয় ওয়েভের কথা যখন থেকে বলা হচ্ছে, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শীতকালে আসার উপর যে শীতকালে এটা বাড়তে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন। এটি সারা পৃথিবীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে শীতকালে এই ভাইরাসটার সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাবে।
এবং শীতকাল হয়তো পৃথিবীর অন্যান্য দেশে যেখানে 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে টেম্পারেচার চলে যায় সেখানে যেরকম বৃদ্ধি পাবে আমাদের হয়তো অন্যরকম ভাবে বৃদ্ধি পাবে। সেখানে সবচেয়ে বেশি অসুবিধা হবে যে এনভায়রনমেন্টে ভাইরাস বেঁচে থাকবে দীর্ঘদিন, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাইরাস একদিন বেঁচেই থাকতে পারে। প্লাস পশ্চিমা বিশ্বে যেটা হয় যে শীতকালে সকল অ্যাক্টিভিটিস ইনডোরে চলে যায়, সেটা রেস্টুরেন্ট হতে পারে, বার হতে পারে, পাব হতে পারে, তাদের যত গ্যাদারিংস আছে সেখান থেকে ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা এখনো দেখছি কোথাও কোথাও সেটা নিউ ইয়র্কে বেশ কিছু পাব এবং রেস্টুরেন্ট থেকে ছড়াচ্ছিল, এই জন্য অধিকাংশই কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে আবার। তো বাংলাদেশেও আমরা যেটা বলি যে মাস্কের জন্য আন্দোলন করা, মাস্কিং এর যে আমাদের যে ব্যবহারিক পরিবর্তন সেটা আমাদের করতে হবে। সরকার হয়তো আইন প্রয়োগ করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে আসলে সরকার একা কিছু করতে পারবে না। এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আপনার যেমন দায়িত্ব আছে, আমাদের সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্ব নিতে হবে। আমরা সামাজিকভাবে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে আমরা সামাজিক সংগঠনগুলোকে যেভাবে অ্যাক্টিভ দেখেছি, আমরা এই করোনাকালীন সময়ে আমাদের সামাজিক সংগঠনগুলো তো পাড়ায় পাড়ায় 300-500 করে মাস্ক ডিস্ট্রিবিউশন করতে পারতো, এবং সেখানে কিন্তু সাথে সাথে এই কথাটাও বলতে পারতো যে মাস্ক ব্যবহারের সাথে সাথে হ্যান্ড ওয়াশিং করতে হবে বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। আমাদের মনে রাখতে হবে এদেশে প্রায় 50 লক্ষ লোক প্রান্তিক জনগণ, জনগোষ্ঠী, এবং এবং তাদের বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। এবং যেটা বুঝলাম যে রাষ্ট্র, ব্যক্তি, মানুষ এবং সামাজিক সংগঠন সকলকেই আসলে এগিয়ে আসতে হবে, এবং এগিয়ে আসা আসলে খুব প্রয়োজন ছিল এই করোনাকালে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে পর্যায়ে, বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরবো। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসের 400তম পর্ব। বিরতির আগে আমাদের সঙ্গে 4 জন অতিথি ছিলেন, আমরা দুজনের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে এবারে আসতে চাই। মানে এই যে 8 মাস ধরে বাংলাদেশ করোনার মধ্য দিয়ে যাচ্ছে, এই 8 মাস বাংলাদেশকে তার খাদ্যাভ্যাসের কোনো ধরনের পরিবর্তন আনতে পেরেছে কিনা? ধন্যবাদ অন্তরা, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে এত লম্বা সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, এই প্যান্ডেমিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। শুধু বাংলাদেশ না, আমি মনে করি সারা বিশ্বে একটি বড় পরিবর্তন চলে আসার কথা। আমরা কিন্তু এই অজানা শত্রুটির সাথে বসবাস সারা বিশ্বে প্রায় বছর ছুঁই আমাদের 8 মাস পেরিয়ে গেছে। এর মাঝে একটি দীর্ঘ সময় আমরা ছিলাম লকডাউনে। শুরু থেকেই আমরা পুষ্টিবিদরা বিভিন্ন রকম পুষ্টি সচেতনতামূলক পরামর্শ বা খাদ্য পরামর্শ দিয়ে আসছি, এবং আমার অবজারভেশন যেটা বলে যে ম্যাস পিপল কিন্তু অনেকেই এই পরামর্শগুলো গ্রহণ করেছেন। এবং লকডাউনের সময় কিন্তু আমাদের বিশেষ যে পরিবর্তনগুলো এসেছে, যে আমাদের ইয়াং জেনারেশন যারা একটি বড় অংশ ফাস্ট ফুডের প্রতি ডিপেন্ডেন্ট বা ঘরের খাবারের থেকে বাইরের খাবারের প্রতি তারা বেশি পরিমাণে আকৃষ্ট, তারা কিন্তু একটু ঘরের খাবারের দিকে ফিরে এসেছে। ছোট্ট করে একটু বলতে চাই আমি, যে আমার অবজারভেশনটা যেটা থেকে এসেছে, এখন দেখতে পারবেন যে ইউটিউবে অনেক রকম রেসিপিস, এগুলো অনেক বেড়ে গিয়েছে, রেসিপি শেয়ারিংস এন্ড আদার্স। তো এই জিনিসটাকে আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে যে ইয়াং জেনারেশনরা নিজেরাই বিভিন্ন রেসিপি শেয়ার করে হয়তো হোম ফুডের প্রতি আকৃষ্ট হচ্ছে। আর বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা তো বুঝে গিয়েছি যে 8 মাস চলে গিয়েছে, আরো আমরা জানি না আসলে আরো কত মাস আমাদের অপেক্ষা করতে হবে এই ভ্যাকসিনের জন্য। আর ভ্যাকসিন আসার পরও এই যে প্যান্ডেমিকটা, এটাকে কিন্তু আমাদের এখান থেকে একটা পজিটিভ নিউট্রিশন মেসেজ আমাদের নিতে হবে, যে আলটিমেটলি এরকম ভাইরাসের সম্মুখীন আমাদের ভবিষ্যতেও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হবে, ন্যাচারাল ইমিউন সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে, এবং যেটার জন্য একটি সঠিক খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, এটার বিকল্প আর কিছু নেই। অনেক কিছুই আমরা বলেছি যে কি কি খাবার আমরা অ্যাভয়েড করে চলবো, কিন্তু এখানে আমি একটু অ্যাড করতে চাই যে শুধুমাত্র খাদ্যাভ্যাস না, লাইফস্টাইলের প্রতিও আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
খুব অ্যাক্টিভ, ফিজিক্যালি অ্যাক্টিভ একটি লাইফ। সেই ফিজিক্যালি অ্যাক্টিভ লাইফ বলতে আমরা শুধু প্রতিদিন সকালে আমি 40 মিনিট করে হাঁটছি সেটা না, সারা দিনেই খুব একটা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করা যাবে না। আমরা জানি কোভিড-19 এর একটা অন্যতম কমপ্লিকেশনস ছিল ব্লাড ক্লট হয়ে যাওয়া, এবং যেটা কিন্তু রেসিস্ট করার জন্য লাংয়ের বিভিন্ন এক্সারসাইজ, রেসপিরেটরি এক্সারসাইজ এবং ফিজিক্যাল এক্সারসাইজ সবসময় ফিজিশিয়ানরা সাজেস্ট করেছেন। তো এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কি কি খাবো না তা না, কোন কোন হেলদি খাবারগুলো আমাদেরকে খেতে হবে। প্রতিনিয়ত আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণটা, অর্থাৎ শাক সবজির পরিমাণটাকে যে একটা বিশেষ অবস্থান দিতে হবে, এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্কস বা মনোসোডিয়াম যুক্ত অর্থাৎ টেস্টিং সল্ট যুক্ত খাবার, ট্রান্স ফ্যাট আছে যে খাবারগুলোকে, এই খাবারগুলোর মাত্রা যথেষ্ট পরিমাণে কমিয়ে আনা। তো এগুলো আমার মনে হয় অলরেডি সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এটার বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং সার্বিক যে সচেতনতাটা, অর্থাৎ কোভিডে আক্রান্ত হলেই আমরা অনেক রোগী পাচ্ছি টেলিমেডিসিনে, তারা মনে করছে যে পুষ্টি সংক্রান্ত একটা অ্যাডভাইস তাদের দরকার আছে। এমনকি পোস্ট কোভিড কন্ডিশনে তাদের কি ধরনের খাদ্যাভ্যাসে তারা আবার পুনরায় আগের লাইফস্টাইলে ফেরত আসতে পারবে, অথবা সেভাবে তারা তাদের অ্যাক্টিভ লাইফস্টাইলে আসতে পারবে, তার জন্য তারা পরামর্শ অর্থাৎ নিচ্ছে। এক ধরনের পরিবর্তন এসেছে, আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, এটা একটা জানার আর্য। এই 8 মাসে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, অনেক মানুষ নিয়ম মানেননি, অনেকে মেনেছেন, অনেকের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে, অনেকে জীবন আচরণে পরিবর্তন এসেছে, অনেকের আবার আসেনি। তবে একটি বিষয় দেখা গেছে যে যেহেতু ঘরে থাকতে হয়েছে একটা দীর্ঘ সময়, ইন্টারনেটের প্রতি ঝুঁকে পড়েছে তরুণ প্রজন্মের একটি অংশ এবং যারা বয়স্ক তারাও। এতে আসলে মানে করোনা ভাইরাস এক ধরনের ক্ষতি করলো, কিন্তু এই যে দীর্ঘ সময় আরেক ধরনের অভ্যাসের মধ্যে ঢুকে পড়া, এটা কি আরেক ধরনের ক্ষতি করলো কিনা আমাদের, মানে শারীরিক ক্ষতি? ধন্যবাদ অন্তরা এবং নিউজ 24 কে এরকম একটা অনুষ্ঠান এতদিন ধরে একদম কনস্ট্যান্টলি সকালে এবং রাতে দুবেলা সুন্দরভাবে প্রোগ্রাম চালানোর জন্য। আমি অবশ্যই এখন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন, বিশেষ করে ফ্রন্ট লাইনার, ডাক্তার, নার্স সহ পুলিশ, তারপর ব্যাংকার, আরো অনেকে যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো এখন যেটা দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার জন্য মানুষের মানসিক এমনিতে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে কেউ কেউ, আবার কেউ কেউ দেখা গেল পোস্ট কোভিড সিনড্রোমে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এইসব ভয়ে মানুষ অনেকে ঘরেই থাকছেন, ঘর থেকে একেবারে বের হচ্ছেন না। তো এই জন্য আমরা বিশেষ করে যাদের প্রেশার, ডায়াবেটিস আছে, কিংবা ইয়াং জেনারেশনকেও আমরা বলি যে একটু বাইরে, একটু দিনের মধ্যে একটা বেলার জন্য হলেও বের হতে হবে। পার্কে আপনি যেতে পারেন, কিংবা ঘরের ছাদে কিংবা উঠোনে যেখানে ভিড় নেই, মাস্ক পরে আপনি একটু বাইরে একটু ঘোরাঘুরি করা উচিত। কারণ আসলে একটু হালকা ব্যায়াম, একটু ভালোভাবে সুন্দর একটা জীবনযাপন, যে ভালো খাদ্যাভ্যাস, তারপর হাঁটাহাঁটি, ব্যায়াম, এগুলো খুবই জরুরি মানুষের সুস্থ থাকার জন্য। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর জন্য খুবই জরুরি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ইয়াং জেনারেশনে তো অনলাইন ক্লাস থাকতে হয়, অনেক সময় ধরে ডিভাইস নিয়ে থাকতে হয়, আবার ক্লাস শেষ হলেও আবার তারা আসক্তি ডেভেলপ করছে, যার জন্য আপনি যেটা বলছেন যে হ্যাঁ, ডিভাইস গুলোতে আসক্তি ডেভেলপ করছে। এবং ঘাড়ে ব্যথা, আমরা যেসব রোগী পাই, যে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, ইয়াং জেনারেশনের মধ্যে এগুলো প্রবণতা অনেক বেড়ে গেছে। তবে একটা জিনিস আমি না বললে নাই, যে অরূপ রতন স্যার এবং আলমগীর সাহেব যেটা বললেন যে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, আমি আজকে খেয়াল করলাম যে এপ্রিলের 17 তারিখ যখন প্রথম ওয়েভ ছিল, পুরো পৃথিবীতে মৃত্যুর সংখ্যা ছিল 8,534 জন, সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা তখন। আর এখন এই যে নভেম্বরের 17 তারিখ পুরো পৃথিবীতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, দিনে ওই দিন মৃত্যুবরণ করেছে 10,493 জন। মানে এত বেশি মৃত্যুবরণ করছে এখন পুরো পৃথিবীতে। আর আমাদের দেশেও কিন্তু নভেম্বরের 17 তারিখ 39 জন, গত 3 সপ্তাহের মধ্যে এটাই সর্বোচ্চ। আর দিন দিন মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে প্রতি সপ্তাহে এটা আমাদের 37তম সপ্তাহ।
আসলে এটা খুবই দুঃখজনক। সব দিক দিয়ে আসলে মৃত্যুটা ঠেকানো একটা চ্যালেঞ্জ। তারপর হাসপাতালের রোগী, যেটা আলোচনা করছিলেন এর আগে বিজ্ঞ বক্তারা, যে হাসপাতালে সিভিয়ার রোগী আসছেন। এখন সিভিয়ার রোগীগুলোকে বাঁচানো আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন মৃত্যু সংখ্যা, সংক্রমণের হার বাড়লে মৃত্যুর হার বেড়ে যাবে। আর এভাবে যদি চলতে থাকে, আর মানুষ যদি ঘরে বেশি দিন বসে থাকে, তাহলেও কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। এখন সব মিলিয়ে আসলে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। এখন মাস্ক পরে আর হ্যান্ড স্যানিটাইজ করা, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এভাবেই আমাদের আসলে সচেতন হতে হবে এবং ঘর থেকে বের হতে হবে, কাজকর্ম করতে হবে, যতটুকু সম্ভব দরকারি কাজ সেরে তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসা উচিত। কারণ এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বেশি বাইরে বেরোলে আক্রান্ত হচ্ছে বেশি, এবং তখন ইয়াং জেনারেশনও আমরা দেখছি অনেক সিভিয়ারলি ইল হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, আইসিইউতে বেড পাওয়া যাচ্ছে না। তো এইসব দিকে আমাদের আসলে নজর দিতে হবে। আসলে সব মিলিয়ে পরিস্থিতি খুব বেশি ভালোর দিকে যাচ্ছে এমন কোনো আভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, বা কোনো গবেষকই আসলে দিতে পারছেন না কোনো ধরনের নিশ্চয়তা যে সবকিছু ভালোর দিকে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। এএসএম আলমগীর, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই পুরুষ, কিন্তু পোস্ট কোভিড যে সিনড্রোম, যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে নারীদের সংখ্যা বেশি। এটার আসলে কারণটা কি? ধন্যবাদ। আসলে এগুলি সাম্প্রতিক গবেষণা, যাদের লং কোভিড বা পোস্ট কোভিড সিমটম হচ্ছে তাদের, আমরা যদিও জানি যে আক্রান্তের দিক দিয়ে পুরুষের সংখ্যা বেশি সারা পৃথিবীতে, কিন্তু যখন পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে গবেষণাগুলো হচ্ছে তখন আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে সেখানে নারীর সংখ্যা বেশি। এগুলি নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গবেষণা করছে, বাংলাদেশেও আমরা কিছু গবেষণা করার চেষ্টা করছি, এবং নির্দিষ্ট কোনো কারণ আসলে এখনো কেউ বলতে পারছে না। তবে সামান্যতম কিছু পেলে তো আপনাদের সাথে আমরা শেয়ার করবো। অনেক ধন্যবাদ আপনাকে। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে আসতে চাই। করোনার সময় দেখা যাচ্ছে যে অনেকে লিটার লিটার গরম পানি খাচ্ছেন, তো অনেকে আসলে অনেক বেশি মশলা খাচ্ছেন, বা যেগুলো আপনারা খেতে বলছেন, ভিটামিন ডি নিতে বলছেন, সি নিতে বলছেন, সেগুলো মানে অতিরিক্ত নিয়ে ফেলছে। এটার কোনো মানে সমস্যা হবে কিনা, মানে এই কোনো সাইড এফেক্ট? ধন্যবাদ অন্তরা আপনাকে। নিঃসন্দেহে প্রতিটি মাইক্রো এন্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টেরই তো একটা টক্সিসিটি আছে। আমরা খুব অনেক বেশি এমফাসাইজ দিয়েছিলাম জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ডি এর ব্যাপারে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন সি সবকিছুরই কিন্তু টক্সিসিটি আছে, এবং স্পেশালি যারা কিডনি রোগে আক্রান্ত আছেন তারা, আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি ইনটেকের কারণে তাদের রেনাল ফাংশনিং আরো বেশি ইম্পেয়ার্ড হচ্ছে। এবং প্রথম দিকে আসলে এটা 1-2-3 মাসের জন্য সাজেস্টেড ছিল যে প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম জিঙ্ক তারা ইনটেক করতে পারবেন, কিন্তু এখন কিন্তু একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে। এখন অবশ্যই এই সাপ্লিমেন্টেশন ইউজের ব্যাপারে বিশেষভাবে পরামর্শ নেওয়া প্রয়োজন, এবং কি যাদের স্পেশালি কোমরবিড কন্ডিশন আছে এবং যারা 40+, তারা একদম একজন পুষ্টিবিদকে দেখিয়ে তার ভিটামিন ডি মাত্রা টেস্ট করে তারপর আমার মনে হয় এখন সাপ্লিমেন্টেশনে যাওয়া প্রয়োজন। এবং ছোট্ট করে একটু অ্যাড করতে চাই যে প্রচুর ভেষজ ড্রিঙ্কস বা ভেষজ উপাদান অনেকেই ইনটেক করেছেন এই কোভিড এর দীর্ঘ 8 মাস সময়ে। প্রচুর পরিমাণে হলুদ, মধু অথবা দারচিনির গুঁড়ো, প্রচুর পরিমাণে গরম পানি। দেখা গেল একজন কিডনি পেশেন্ট, তার হয়তো রিকোয়ারমেন্ট সারাদিনে দৈনিক 1.5 লিটার পানি, উনি চাই খাচ্ছেন 1.5 লিটার। অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত খাওয়া যাবে না, সেটা যত উপকারী হোক না কেন। এটাই আসলে বুঝতে পারছি আপনার কথা থেকে। একটা জাহানারা আর্য, আপনার কাছে আসতে চাই। যদি যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য এই কোভিডের সময় বিশেষ কিছু বলতে চান? ধন্যবাদ। যাদের হৃদরোগ আছে কিংবা কিডনি রোগ আছে, যে কোনো ধরনের কোমরবিডিটি আছে, সেটা যে বয়সী হোক, তাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে কোভিড পজিটিভ হলে হাসপাতালে চলে আসুন। হাসপাতালে আসলে আপনার নানা পরীক্ষা নিরীক্ষা করে আপনার অবস্থা
পর্যবেক্ষণ করতে হবে। আর বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়স যাদের প্রেশার ডায়াবেটিস আছে কিংবা অন্য কোমরবিডিটি আছে তাদেরও অনেক রিস্কে থাকেন। তো সেজন্য আমি দেখি কি যে হ্যাপি হাইপোক্সিয়া যেটা হয়, রোগীরা বুঝতে পারেন না, তাদের কোনো লক্ষণ নাই মনে করেন, কিন্তু পজিটিভ হলে হাসপাতালে আসা খুবই জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। ভ্যাকসিনের শেষ খবরটা আপনার কাছ থেকে জানতে চাই। ইতিমধ্যে ভারতে 26,000 মানুষের উপর বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড কোভিড-19 এর ভ্যাকসিন কোভাক্সিন তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরু করেছে, এটা একটা খবর। আর আরেকটা হচ্ছে যে ফাইজারের পর আপনারা জানেন যে মডার্নের যে ভ্যাকসিনটা সেটা তারা দাবি করেছে প্রায় 95% কার্যকর হবে। এবং মার্কিন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউজি কিন্তু এই মডার্নের এই ভ্যাকসিনটাকে বলেছেন চমকপ্রদ একটা আসতে পারে, মানে তিনি অনেক আশাবাদী আর কি। আর বাংলাদেশের জন্য সুখবর যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতি ডোজ করোনা ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে $4, যা বাংলাদেশের মুদ্রায় 339 টাকা। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু 16 কোটি মানুষের ভ্যাকসিন কিনতে মোট যেটা প্রয়োজন হবে 14,000 কোটি টাকা, সেটার চলতি অর্থ বছরে কিন্তু বাজেটে 2020-21 সালে অর্থ বছরে বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ সরকারও আসলে চেষ্টা করছে যতটা সম্ভব ভ্যাকসিন আনার জন্য এবং সবাইকে দেওয়ার জন্য। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ প্রশ্নোত্তর করোনা ভাইরাসের এই 400তম পর্বে। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।